সালাম আলাইকুম। আচ্ছা, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। দেখো, আচ্ছা, আমাদের এই ক্যামেরাগুলো অফ রাখো, তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা ব্রেক ব্রেক হবে না আর কি। তো দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে টেরিসিয়াস। আচ্ছা, আজকে আরেকটা থেকে আমরা কোশ্চেন পড়বো, সেটা হলো এখানে যাই। আচ্ছা, আমরা এখান থেকে চলে আসলাম হচ্ছে এখানে আমরা অ্যাজ ইউ লাইক ইট এর এই প্রশ্নটা পড়বো আজকে। এটা যে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ফরেস্ট গার্ডেন। অ্যাজ ইউ লাইক ইট থেকে আমরা এই প্রশ্নটা পড়বো। আর আমাকে একটু মনে করিয়ে দাও তো, মারিয়া তুলি, তুমি তো ছিলা, আমরা কি এই শর্ট গুলো পড়েছিলাম আগে? এগুলো কি পড়েছিলাম? স্যার কিছু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, বলছি যে এইগুলো আমরা কি পড়েছিলাম, এই পার্ট বি এর এগুলো? এটা কোনটা, ড্রামার? হ্যাঁ, ড্রামা। মনে হয় না। আহ ঠিক আছে, আমরা তাহলে এইগুলো পড়ে আসি, পড়ে এসে আমরা এটা শুরু করব। স্যার ড্রামা তো পার্ট সি শেষ করলেই তো পার্ট বি অনেকগুলা শেষ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তখন ওইটাই বলতে চাচ্ছি। আইডেন্টিফাই করতে পারতেন যে এটা পড়লেও হবে, না পড়লেও হবে। হ্যাঁ, তো আমরা ওই জন্য আজকে এই যে এটা পড়ি, অ্যাজ ইউ লাইক ইট থেকে এটা আমরা এই তিনটা পড়ে ফেলেছি, আমরা আজকে এটা পড়বো। চলো আমরা ওপেন করি, দেখি। ইম্পর্টেন্স অফ ফরেস্ট পার্টনার, এই যে খুঁজে পাই না, সময় সময় তো আতঙ্কিত হয়ে যায় যে কি ব্যাপার, নোট তৈরি করা আছে, ওইটা গেল কই। ওকে, আমরা আমরা একটা করে প্রশ্ন করব, দুইটা করে প্রশ্ন করা যাবে না, করলে মাথায় থাকবে না। আর একটা জিনিস হলো, সেকেন্ড ইয়ারে একটু চেষ্টা করবা সবসময়ের জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা যাতে এই বছরেই শিখে ফেলতে পারো। এই বছর না হলে থার্ড ইয়ারে একটু কষ্ট হবে, কারণ থার্ড ইয়ারটা অনেকগুলো পার্ট, কোনো বাংলা নাই, একটু বেশি কঠিন। থার্ড ইয়ারে স্যাররাও একটু খুঁতখুঁতে থাকে। থার্ড ইয়ারের রেজাল্ট, কারো যদি রেজাল্ট খারাপ হয় আর কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালো হলেও থার্ড ইয়ারে গিয়ে অনেক সময় অনেকের রেজাল্ট খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে থার্ড ইয়ারের টিচাররা অনেক খুঁতখুঁতে টাইপের হয়। তারা এটা এখানে মানে কোনো রকম কনসিডার করে না, একবারে খুব হার্ড খাতা দেখে। ওকে। স্যার থার্ড ইয়ারের তো সাবজেক্ট গুলাও কঠিন। হ্যাঁ, সাবজেক্ট গুলো কঠিন। তোমরা থার্ড ইয়ার ওঠার সাথে সাথে দুইটা নতুন সাবজেক্ট পাবা। একটা হচ্ছে ক্রিটিসিজম, যেটা আগে তোমরা দেখোনি। আর একটা পাবা ওইটা হচ্ছে নাকি মানুষ ভয় পায়, লিঙ্গুইস্টিক। আরেকটা আছে লিঙ্গুইস্টিক্স। এই দুইটা। এই দুইটাতে নাকি মানুষ ভয় পায়। হ্যাঁ, এই দুইটা খুব কঠিন, এবং এই দুইটা ভয় পাবা। আর থার্ড ইয়ারে গিয়ে টিচাররা চায় কি জানো, যে তুমি একটা প্রশ্ন লিখবা, যখন লিখবা তুমি তোমার নিজস্ব চিন্তা ভাবনাও একটু ঢুকাবা, আবার বই থেকে তো নিবাই, মানে একটু ফ্রি হ্যান্ড যাতে থাকে, এটা স্যার টিচাররা ওইটাই চায়। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ হয়ে যায়। ফ্রি হ্যান্ড রাইটিং যে পারবে সে তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দুইটাই কভার করে ফেলবে। হ্যাঁ, ওইটাই, ফ্রি হ্যান্ড রাইটিং পারলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার খুব ভালো হবে আর কি, টেনশন মুক্ত থাকবা। ওকে। আমি অবশ্য এই যে ফ্রি হ্যান্ড রাইটিং, তারপরে রিডিং স্কিল, এগুলো নিয়ে গতানুগতিক ধারার বাহিরে কিছু ভিডিও তৈরি করবো, যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিব। এটা খুব শীঘ্রই করবো আর কি। আর দেখা যায় কি স্যার, সবসময় ফ্রি হ্যান্ড রাইটিং একদম গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী হয় না। মাঝে মাঝে শুনে শুনেও হচ্ছে অনেক কিছু হয়ে যায়। বারবার একই কথা শুনতে শুনতে অনেক কিছু হয়ে যায়। বোঝা যায় যে এখানে এটা হবে। হুম হুম। গ্রামাটিক্যাল জিনিসগুলা সবসময় মনে থাকে না, এতগুলা রুলস এত কিছু, এগুলো আসলে মনে থাকে না। হুম। তবে থার্ড ইয়ারে গিয়ে এত গ্রামারের ভুল টুল ওইভাবে দেখবে না। গ্রামার বা ওয়ার্ডের হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ওয়ার্ডের বানান ভুল হয়েছে, এগুলো এতটা দেখে না থার্ড ইয়ার। থার্ড ইয়ারে দেখবে যে তুমি কারণ মিক্সচার ওই করতে পারতেছো কিনা। গ্রামাটিক্যালি মিস্টেকটা কম দেখে, হ্যাঁ। তখন ধরে নেয় এরকম যে স্লিপ অফ দ্য নিপ, অর্থাৎ তোমার কলমের স্লিপ অফ দ্য পেন হয়েছে, এটা ধরে ওয়ার্ডটা নেয়। ঠিকই হয়।
হুম না না, মানে আমার সাথে হচ্ছে গ্রামাটিক্যালটা একটু মিস্টেক হয়, বাট ওয়ার্ডটা ঠিকঠাক ভাবে লেখা হয়, বাট মানে পড়লে ঠিকই বোঝা যাবে যে এটা এটা লিখেছে, বাট গ্রামাটিক্যালটা মিস্টেক একটু হয়ে যায়। হুম হুম। ওকে, তাহলে আমরা চলো এই প্রশ্নটা পড়ি। দেখো, দ্য ফরেস্ট অফ আর্ডেন ইন অ্যাজ ইউ লাইক ইট হোল্ডস গ্রেট ইম্পর্টেন্স। অ্যাজ ইউ লাইক ইট এর ভেতরে যে ফরেস্ট অফ আর্ডেন যেটা রয়েছে, এটা একটা গুরুত্ব গুরুত্ব বহন করে বা একটা গুরুত্ব ধরে রেখেছে, একটা ইম্পর্টেন্স, একটা বড় ইম্পর্টেন্স ধরে রেখেছে আর কি। ইট সার্ভস অ্যাজ বোথ এ রিয়েল অ্যান্ড সিম্বলিক প্লেস ইন দ্য প্লে। এই নাটকের ভেতরে এই ফরেস্ট অফ আর্ডেন একই সঙ্গে একটা বাস্তব সত্যিকার একটা প্লেস হিসাবে, আবার একই সঙ্গে একটা সিম্বলিক প্লেস হিসাবে সার্ভ করতেছে বলতে পারো, তার দায়িত্ব পালন করছে। কিভাবে দেখো, রিয়েল প্লেস বলতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যারেক্টার তারা বিতাড়িত হওয়ার পরে চলে যাচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে, এবং ফরেস্ট অফ আর্ডেন একটা বন গাছপালা এগুলো সব আমরা দেখতে পাচ্ছি, তার মানে রিয়েল প্লেস মনে হচ্ছে। সিম্বলিক প্লেসটা কি? এটা এমন একটা জায়গা, একটা স্বর্গের মতো জায়গা, ইউটোপিয়ার মতো, আর্কাডিয়ার মতো একটা জায়গা, যেখানে খারাপ ক্যারেক্টার গুলো গেলেও ভালো হয়ে যায়। তাহলে কি হচ্ছে, বা এখানে মুড সুইং হয়, তার মানে এটা একটা সিম্বলিক প্লেসও হয়ে যাচ্ছে, মুড সুইং এর প্লেস হচ্ছে আর কি, ভালো হয়ে যাওয়ার প্লেস। দ্য ফরেস্ট রিপ্রেজেন্টস ফ্রিডম অ্যান্ড এসকেপ ফ্রম দ্য করাপ্ট কোর্ট লাইফ। এই ফরেস্টটা রিপ্রেজেন্ট করতে, প্রতিনিধিত্ব করতেছে একটা স্বাধীনতা, স্বাধীন এবং স্বাধীনতার একটা তোমার রিপ্রেজেন্টেশন করতেছে, এবং একই সঙ্গে রাজপ্রাসাদের বা হচ্ছে তোমার রাজার যে কোর্ট, সেই কোর্টের যে করাপশন, সেইখান থেকে পালিয়ে যাওয়ার একটা জায়গা যেন পরিণত হয়েছে এই তোমার ফরেস্ট। ক্যারেক্টার্স ফ্লিইং ফ্রম দ্য কোর্ট ফাইন্ড রেফিউজি অ্যান্ড পিস ইন দ্য ফরেস্ট। ক্যারেক্টার যারা পালিয়ে যাচ্ছে কোর্ট থেকে, রাজপ্রাসাদ থেকে বা রাজ পরিষদ থেকে, তারা পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করতেছে, তারা আশ্রয় পাচ্ছে, রিফিউজি পাচ্ছে এবং শান্তি পাচ্ছে এই ফরেস্টে গিয়ে। যেমন আমাদের দেশে কি হয়, আমাদের দেশের সন্ত্রাসীরা বা বড় বড় মাফিয়ারা যদি কখনো পালিয়ে যায় এবং তারা যদি দেশের ভেতরেই থাকে, তো তারা চলে যায় হচ্ছে ওই বান্দরবন, খাগড়াছড়ি, ওইদিকে গিয়ে যে বন পাহাড় রয়েছে সেদিকে তারা লুকিয়ে থাকে। ঠিক সেরকমই এই এই অ্যাজ ইউ লাইক ইটের ভেতরে তারা গিয়ে ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়। দ্য ফরেস্ট কন্ট্রাস্ট উইথ দ্য কোর্ট। এই ফরেস্টটা রাজপ্রাসাদের ঠিক যেন বিপরীত, ওইটার সাথে কন্ট্রাস্ট করতেছে। রাজপ্রাসাদের দুর্নীতি হচ্ছে আর এখানে গেলে সব ভালো হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে ফরেস্ট কন্ট্রাস্ট উইথ দ্য কোর্ট হোয়ার পাওয়ার পলিটিক্স অ্যান্ড বিট্রিয়াল ডোমিনেট। অর্থাৎ রাজপ্রাসাদে যে পলিটিক্স রয়েছে, শক্তি রয়েছে এবং বিশ্বাসঘাতকতা রয়েছে, সেগুলো ডোমিনেট করে রাজপ্রাসাদে। সেটারই বিপরীত অংশ হচ্ছে, বিপরীত দৃশ্য দেখা যায় এই ফরেস্টের ভেতরে। ইন আর্ডেন লাইফ ইজ সিম্পল, ন্যাচারাল অ্যান্ড পিসফুল। বলতেছে এই ফরেস্ট অফ আর্ডেনে জীবন খুবই সাধারণ, খুবই প্রাকৃতিক এবং খুবই শান্তিপূর্ণ। ডিউক সিনিয়র, হু হ্যাজ বিন ব্যানিজড ফ্রম দ্য কোর্ট, প্রেইজেস দ্য ফরেস্ট। ডিউক সিনিয়র, যিনি রোজালিন্ডের বাবা আর কি, তো যাকে মূলত বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, ব্যানিস্ট করা হয়েছে রাজপ্রাসাদ থেকে, তিনি, এই ডিউক সিনিয়র, এই ফরেস্টের অর্থাৎ ফরেস্ট অফ আর্ডেনের প্রশংসা করেছেন। হি কলস ইট সুইট অ্যান্ড সিস ইট অ্যাজ এ প্লেস অফ অনেস্টি অ্যান্ড সিম্পলিসিটি। তিনি এই জায়গাটাকে, ফরেস্ট অফ আর্ডেনটাকে খুবই মিষ্টি একটা জায়গা বলেছেন, এবং সিস ইট, এটাকে তিনি দেখেন একটা অনেস্টির প্লেস, সততার প্লেস, একটা সাধারণত্ব, সিম্পলিসিটির প্লেস হিসেবে তিনি দেখেন। হি সেইস, তিনি বলেন যে, আর নট দিস উডস মোর ফ্রি ফ্রম পেরিল দেন দ্য এনভিয়াস কোর্ট। বলতেছে, তিনি প্রশ্ন করতেছেন যে এই বনটা, উডস বলতে বন, হ্যাঁ, তো বলছে এই বনটা কি অনেক বেশি মুক্ত না রাজপ্রাসাদের যে হিংসা, এম, হিংসা বা রাজপ্রাসাদের যে বিক্ষুব্ধতা, পেরিল, সেইখান থেকে এই বনটা কি অনেক বেশি মুক্ত না?
এর একটা প্রশ্ন করেছেন আর কি। Here the Duke sees the forest as safer than the dangerous world of the court. এখানে ডিউক তিনি দেখেছেন যে এই ফরেস্টটা অনেক বেশি নিরাপদ এই রাজপ্রাসাদের যে ওয়ার্ল্ড, রাজপ্রাসাদের যে জগৎ, সেইটার যে বিপদ রয়েছে রাজপ্রাসাদের ভেতরে, সেই বিপদের চাইতে এই ফরেস্টটা হচ্ছে অনেক বেশি নিরাপদ। ইন দ্য কোর্ট দেয়ার ইজ ডিসেপশন, বাট ইন আর্ডেন দেয়ার ইজ ট্রুথ। রাজপ্রাসাদে সেখানে রয়েছে প্রতারণা, কিন্তু এই ফরেস্ট অফ আর্ডেনে রয়েছে সত্যতা। এখানে সত্য রয়েছে, সবকিছু সত্য। দ্য ফরেস্ট বিকামস এ প্লেস হোয়ার দ্য ক্যারেক্টার্স ক্যান বি দেয়ার ট্রু স্লেভস, ট্রু সেলফস। আচ্ছা, এই ফরেস্টটা এমন একটা জায়গায় পরিণত হয়েছে যেখানে ক্যারেক্টাররা তারা তাদের সত্যিকারের যে নিজস্বতা, নিজেদেরকে খুঁজে পায় আর কি। দে ক্যান বি দেয়ার সেলফ, তারা তাদের মতো হতে পারে। অন্যকে খুশি করা, অন্যের মতামত অনুযায়ী চলা, এটা তাদেরকে করতে হয় না। এখানে তারা তাদের নিজেদের মতো করেই চলতে পারে। অরল্যান্ডো, এখানে আমরা ডিউক সিনিয়রকে দেখলাম, এবার আসো অরল্যান্ডো। অরল্যান্ডো হু অলসো এসকেপস টু দ্য ফরেস্ট ফাইন্ডস কমফোর্ট দেয়ার। অরল্যান্ডো, যে কিনা এই ফরেস্টের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে, এবং সে গিয়ে সেখানেই কমফোর্ট পাচ্ছে, আরাম আনন্দ ফুর্তি সেগুলো করতে পারতেছে। His life in the court was full of problems and danger due to his brother Oliver's hatred. রাজপ্রাসাদে বা শহরে, এক কথায় শহরে তার জীবনটা অনেক প্রবলেমে ভরা ছিল এবং বিপদে ভরা ছিল। কারণ ছিল তার বড় ভাই অলিভার। অলিভার তাকে ঘৃণা করতো, এটাই একটা কারণ। ইন দ্য ফরেস্ট হি ফাইন্ডস নট অনলি সেফটি বাট অলসো লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এই ফরেস্টে সে শুধু যে নিরাপত্তা পেয়েছে তাই নয়, বরং সে ভালোবাসা পেয়েছে এবং বন্ধুত্ব পেয়েছে। অরল্যান্ডো ক্যান এক্সপ্রেস হিজ লাভ ফর রোজালিন্ড ফ্রিলি ইন দ্য ফরেস্ট। অরল্যান্ডো রোজালিন্ডের জন্য তার যে ভালোবাসা সেটাকে সে প্রকাশ করতে পারে একেবারে মুক্তভাবে এই বনের মধ্যে। হিজ ফিলিংস বিকাম মোর ন্যাচারাল অ্যান্ড সিনসিয়ার। এই বনের ভেতরে তার ফিলিংসটা আরো অনেক বেশি প্রাকৃতিক হয়, ন্যাচারাল হয়, এবং আরো অনেক বেশি সিনসিয়ার হয়। সে অনেক বেশি আন্তরিক এখানে। দ্য ফরেস্ট গিভস হিম স্পেস টু গ্রো ইমোশনালি। এই ফরেস্টটা তাকে জায়গা করে দিচ্ছে আরো ইমোশনালি গ্রো করার জন্য, তার ভেতরের আবেগগুলোকে আরো পরিপূর্ণ করার জন্য এই ফরেস্টটা তাকে যেন একটা মকা তৈরি করে দিচ্ছে। এরপর আসে রোজালিন্ড। রোজালিন্ড ডিসগাইজড অ্যাজ গ্যানিমেড এনজয়স দ্য ফ্রিডম দ্য ফরেস্ট প্রোভাইডস। রোজালিন্ড, যে কিনা গ্যানিমেডের ছদ্মবেশ ধারণ করে আছে, সে এই সেও ফ্রিডমটা এনজয় করতেছে, মজাটা পাচ্ছে এই বনের মধ্যে, মানে বন যে মজাগুলো দেয় দিচ্ছে সেগুলো সে পাচ্ছে। শি ক্যান এক্সপ্রেস হারসেলফ মোর ফ্রিলি ইন আর্ডেন দেন শি কুড ইন দ্য কোর্ট। সে তার নিজেকে আরো মুক্তভাবে প্রকাশ করতে পারতেছে এই বনের মধ্যে, এবং সে ওই রাজপ্রাসাদে যতটা করতে পারতো তার চেয়ে বেশি মুক্তভাবে সে চলাফেরা করতে পারতেছে এখানে। As Ganymede, she speaks her mind, gives advice, and teaches Orlando about love. গ্যানিমেড হিসাবে, এবং she speaks her mind, সে তার মনের কথা বলছে। অ্যাডভাইস হিসাবে সে অ্যাডভাইস দিচ্ছে হচ্ছে আমাদের অরল্যান্ডোকে, এবং অরল্যান্ডোকে ভালোবাসার ব্যাপারে বিভিন্ন জিনিস শেখাচ্ছে। This freedom of speech and behavior would not have been possible for her as a woman in the court. বলা হচ্ছে এই যে ফ্রিডম অফ স্পিচ, এই যে কথা বলার স্বাধীনতা, এবং এই যে বিহেভিয়ার, যে আচরণটা সে যেটা পাচ্ছে, সেটা পসিবল ছিল না তার জন্য একজন মহিলা হিসাবে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে সে এতটা স্বাধীনতা পেত না। দ্য ফরেস্ট গিভস হার দ্য অপরচুনিটি টু
explore her identity and test Orlando's love for her. এই ফরেস্টটা তাকে একটা অপরচুনিটি দিচ্ছে তার নিজের যে পরিচয় সেটাকে খুঁজে বের করার জন্য। সে নিজে কে, বা সে তার নিজেকে জানার যে সুযোগ সেটা সে পাচ্ছে। একই সঙ্গে সে অরল্যান্ডোর ভালোবাসাটাকেও পরীক্ষা করে দেখতে পারতেছে। শি সেইস, আই উইল বি মোর জেলাস অফ thee দেন এ বারবারি কুক পিজিয়ন ওভার হিজ হ্যান। আচ্ছা, বলতেছে আমি অনেক বেশি তোমার উপরে জেলাস হব, হিংসা প্রকাশ করব, একটা বারবারিক কক পিজিয়ন যেভাবে তার হেনের প্রতি যেভাবে জেলাসি মানে হয়, আমি তার চেয়ে আরো বেশি হব। মানে ব্যাপারটা এরকম যে মোরগ মুরগি, হয়তো মুরগিটার কে অন্য কোনো মোরগ যদি তার কাছে আসে তাহলে অরিজিনাল মোরগটা যেরকম ভাবে হিংসা করে, আমি তার চেয়ে বেশি হিংসা দেখাবো। এটা দেখা যায় হচ্ছে তোমার পিজিয়নদের মধ্যে, অর্থাৎ কবিতরদের ভেতরে। কবুতর যদি তোমাদের বাসায় থাকে তাহলে এটা তোমরা বুঝতে পারবা। এটা খুব ভালো এক্সপেরিয়েন্স করা যায়। প্রসঙ্গত আমি একটা কথা বলি। গত বছর আমি এই অগাস্ট মাসেই অগাস্ট মাসে আমি 3 জোড়া কবুতর নিয়ে আমি একটা খামার করি আর কি আমার বাড়িতে। এই ছোট একটা একটা বড় মানে রুমের মতো করেছি বাড়ির বাইরে, মুরগির শেডের মতো, এবং পুরোটা নেট দিয়ে, এবং সেখানে কবুতর রেখেছি। এবং এখন বর্তমানে ওইখানে কবুতরের সংখ্যা হয়েছে, মানে কারেন্টলি আছেই 47-48টা আর কি। প্রায় 24-25 জোড়ার মতো আছে, 23-24 জোড়া। এছাড়া অনেকগুলো বাচ্চা আবার আমরা খাইছি আর কি। তো এই কবুতর গুলোকে দেখলে এরকমটা দেখা যায় যে তারা কিভাবে জেলাসিটা শো করে, তাদের এমন এমন আচার আচরণ দেখলে অনেক ভাল লাগবে। তো এইখান থেকে আমি ফিল করতে পারতেছি এই জিনিসটা যে হ্যাঁ, এই ককপিজিয়নরা তারা তাদের যে হেন, তাদের যে ফিমেল যে পার্টনার রয়েছে আর কি, তো তারা তাদের সাথে অন্য কোনো হচ্ছে নর তাদের কাছে আসলে যেরকম ভাবে তারা রিয়াক্ট করে সেটা, বা একটা বাসা নিয়ে তারা যেভাবে মারামারি করে। In the forest, she can be playful and tease Orlando without fear of special rules. বলা হচ্ছে যে এই ফরেস্টের ভেতরে শি ক্যান বি প্লেফুল, সে অনেক মানে মজা করতে পারতেছে, প্লেফুল হতে পারতেছে, অ্যান্ড টিজ অরল্যান্ডো উইদাউট ফিয়ার অফ সোশ্যাল রুলস, অর্থাৎ সামাজিক তোমার যে আইন কানুন থাকে সেগুলো উম, মানে ভয় না করে একজন মেয়ে হিসেবে সে অরল্যান্ডোকে অনেক হচ্ছে তোমার জ্বালাতন করতে পারতেছে, এক কথায় জ্বালাতন করতে পারতেছে। এবং এখানে সে অনেক প্লেফুল আচর আচরণ করতে পারতেছে, অনেক হাসি ঠাট্টা তামাশা, খেলাধুলা এগুলো করতে পারতেছে আর কি সে। দ্য ফরেস্ট অলসো হেল্পস রিজলভস কনফ্লিক্টস। এই ফরেস্টটা আরো হেল্প করছে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট গুলোকে, ঝগড়া বিবাদ গুলোকে মীমাংসা করার জন্য, রিজলভ করতে হেল্প করছে। People who have been wronged or are in danger find peace and forgiveness in Arden. মানুষ যারা ভুল করেছে, যাদের যাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, হ্যাঁ, আর ইন ডেঞ্জার, যারা বিপদে পড়েছিল, তারা পিস পাচ্ছে, শান্তি পাচ্ছে এবং ক্ষমা পাচ্ছে এই আর্ডেনে এসে। অলিভার, হু হ্যাড ট্রেড হিজ ব্রাদার অরল্যান্ডো, এক্সপেরিয়েন্সেস এ চেঞ্জ ইন দ্য ফরেস্ট। অলিভার, যে কিনা তার ছোট ভাই অরল্যান্ডোকে ঘৃণা করত, সেও এই ফরেস্টে আসার পরে একটা অভিজ্ঞতা, মানে তার এই অভিজ্ঞতাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সে ভালো হয়ে যাচ্ছে। হি ইজ সেভড বাই অরল্যান্ডো ফ্রম এ লায়ন। তাকে সেভ করে একটা লায়নের হাত থেকে এই অরল্যান্ডো। অ্যান্ড দিস অ্যাক্ট অফ কাইন্ডনেস মেক্স হিম রিয়েলাইজ হিজ মিস্টেক্স। এবং এই যে তার ভাই তাকে মৃত্যুর হাত থেকে বাঁচালো, এইটা দেখে সে রিয়েলাইজ করে তার ভুলটা, সে যে ভুল করতো, তার ভাইকে সে ঘৃণা করতো। এইটা Oliver says twice did he turn his back and purposed so, but kindness nobler even than revenge. বলা হচ্ছে যে সে 2বার he turned his back and purposed so,
তো সে দুইবার তার ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু কি হয়েছে, সে ভাইয়ের কাছে কাইন্ডনেস পেয়েছে। এবং তিনি দেখতেছেন যে কাইন্ডনেসটা ওই রেভেঞ্জের চাইতে, প্রতিশোধের চাইতে আরো বেশি নবলার। তার ভাই তো এই যে তাকে যখন সিংহ আক্রমণ করেছে তখন তো সেখানে তার ভাই তাকে ছেড়ে তাকে আরো মেরে থুয়ে চলে যেতে পারতো, তাই না? কিন্তু তার ভাই কি করলো, তাকে দয়া দেখালো। এবং এই দয়ার কারণে কি হলো, রেভেঞ্জ না নেওয়ার কারণে, দয়া দেখানোর কারণে সে ভালো হয়ে গেল তার ভাই। তো বলতেছে যে এই কাইন্ডনেসটা হচ্ছে রেভেঞ্জের চাইতে আরো বেশি বড়। দ্য ফরেস্ট দেয়ারফর অ্যাক্ট অ্যাজ এ প্লেস অফ ট্রান্সফরমেশন। যাই হোক, এইভাবেই এই ফরেস্টটা একটা রূপান্তরের জায়গা হয়ে গিয়েছে, যেখানে ক্যারেক্টার্স বিকাম বেটার পিপল, যেখানে ক্যারেক্টাররা আরো বেশি ভালো মানুষে পরিণত হয়, আরো ভালো হয়ে যায়। অ্যাপার্ট ফ্রম দিস অ্যাপার্ট ফ্রম দ্য ক্যারেক্টার্স পার্সোনাল গ্রোথ, দ্য ফরেস্ট অলসো রিপ্রেজেন্টস নেচার্স পাওয়ার অ্যান্ড বিউটি। বলতেছে যে এই যে ক্যারেক্টাররা তাদের পার্সোনাল গ্রোথ হচ্ছে, তারা ব্যক্তিগতভাবে ভালো হয়ে যাচ্ছে, এটা ছাড়াও এই ফরেস্টটা আরো যে জিনিসটা শো করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, সেটা হলো নেচারের শক্তি এবং নেচারের সৌন্দর্য সেটাকে। ইট অফার্স দ্য ক্যারেক্টার্স এ চান্স টু লিভ ইন হারমোনি উইথ নেচার। এটা ক্যারেক্টারদেরকে একটা সুযোগ দিচ্ছে যে তারা নেচারের সাথে, নেচারের মাঝে এসে একটা সুসামঞ্জস্যতা নিয়ে, সুসামঞ্জস্যতা নিয়ে তারা এখানে বসবাস করতে পারছে। লাইফ ইন দ্য ফরেস্ট ইজ সিম্পল। এই ফরেস্টে জীবনটা খুবই সিম্পল, খুবই সাধারণ। দেয়ার আর নো লাক্সারিস, নো কমফোর্ট লাইক লাইক দ্য কোর্ট। এখানে কোনো লাক্সারি নাই, এখানে কোনো জাঁকজমকতা নাই, এখানে কোনো আরাম নাই, ওই রাজপ্রাসাদে যেরকমটা পাওয়া যেত সেরকমটা নাই। ডিউক সিনিয়র কম্পেয়ার্স দ্য কোর্ট লাইফ টু পেইন্টেড পম and appreciates the forest, tongues in trees, books in the running brooks, salmon in stones, and good in everything. ডিউক সিনিয়র তিনি কোর্টের যে জীবনটা, সেই জীবনটাকে তিনি একটা পেইন্টেড পম্প হিসেবে মনে করতেন। মানে তিনি একটা বলতেছেন যে এটা হচ্ছে একটা পেইন্ট করা যেন জায়গা, চিত্রিত যেন একটা জায়গা, এখানে ন্যাচারাল কোনো বিষয় নাই, নেচারের কিছু নাই, এরকমটা তিনি বলতেছেন। এবং তিনি এখানে আরো বলতেছেন, তিনি এই ফরেস্টকে অ্যাপ্রিসিয়েট করে তিনি বলতেছেন যে টাংস ইন ট্রিজ, অর্থাৎ এখানে গাছপালার ভেতরে যেন, মানে গাছপালা যেন কথা বলে। বুকস ইন দা রানিং ব্রুকস, অর্থাৎ রানিং ব্রুকস বলতে ছোট যে নদীগুলো, সে নদীগুলো, নদীগুলোকে যেন পড়া যায়, নদীগুলো যেন বই। হ্যাঁ, নদীগুলোর ভেতরে অনেক মেসেজ রয়েছে। সার্মনস ইন স্টোনস, এখানে যে পাথরগুলো রয়েছে সেগুলো পাথরের গায়ে যেন ধর্মীয় কথাবার্তা লেখা রয়েছে, সার্মনস রয়েছে। অ্যান্ড গুড ইন এভরিথিং, এবং সবকিছুর ভিতরে ভালো জিনিস, ভালো রয়েছে। এই ফরেস্টের সবকিছুর ভেতরে ভালোত্ব রয়েছে। দ্য ফরেস্ট টিচেস দ্য ক্যারেক্টার্স টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অ্যান্ড উইজডম অফ নেচার। এই ফরেস্টটা, তোমার নাটকের যে ক্যারেক্টার গুলো রয়েছে তাদেরকে নেচারের যে সৌন্দর্য এবং নেচারের ভেতরে যে উইজডম রয়েছে, এটাকে প্রশংসা করতে যেন শিখিয়েছে। তারা নেচারকে এখন ভালোবাসে। দ্য ফরেস্ট অলসো প্রোভাইডস কমিক রিলিফ। এই ফরেস্টটা আবার কিছু হাসি তামাশাও করে আর কি, কমিক রিলিফও দিয়েছে। Many humorous scenes happen there, such as the interactions between Touchstone and Audrey. অনেক হাস্যরসাত্মক সিন ঘটে এই জায়গায়, বিশেষ করে এই টাচস্টোন এবং অড্রির ভেতরে যে ইন্টারাকশনটা হয় সেইখানটাতে। টাচস্টোন দ্য কোর্ট জেস্টার ব্রিংস হিউমার ইন দ্য ফরেস্ট। টাচস্টোন যে কিনা কোর্টের একজন জোকার, সে এই ফরেস্টের ভেতরেও হিউমারটা নিয়ে এসেছে। হি মক্স দ্য সিম্পল লাইফ বাট স্টিল এনজয়স হিজ টাইম দেয়ার। সেই সিম্পল লাইফটা নিয়ে অনেক রসিকতা করতেছে, বাট একই সঙ্গে সে আবার এই লাইফটা এনজয়ও করতেছে। হিজ রিলেশনশিপ উইথ অড্রি, এ সিম্পল কান্ট্রি গার্ল, অ্যাডস এ লাইট হার্টেড এলিমেন্ট টু দ্য প্লে। তার যে সম্পর্ক অড্রির সাথে, অড্রি হচ্ছে একটা সাধারণ এই বনের ভেতরের একটা মেয়ে আর কি, গ্রাম্য মেয়ে। তার সাথে তার যে সম্পর্ক, এইটা
এই নাটকের ভেতরে একটা লাইট হার্টেড এলিমেন্ট যুক্ত করতেছে, সফট হার্টেড এলিমেন্ট যুক্ত করতেছে। টাসিস্টন এই ব্যাপারে বলতেছে, উই দ্যাট হ্যাভ গুড উইটস হ্যাভ মাস টু অ্যান্সার ফর। বলছে আমাদের যে গুড উইট গুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা অনেক কিছুরই উত্তর দিতে পারি, এবং সেগুলোর অনেক কিছুর অ্যান্সার রয়েছে, আমাদের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলোর অনেকের অ্যান্সার রয়েছে প্রকৃতির ভেতরে। ইভেন ইন দ্য ফরেস্ট হিজ উইট রিমেইনস শার্প। এমনকি এই ফরেস্টের ভেতরে তার যে জ্ঞান বা বুদ্ধি সেগুলো অনেক শার্প থাকে। অ্যান্ড হি প্রোভাইডস লাফটার ফর বোথ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য অডিয়েন্স। এবং এই টাসিস্টন সে অনেক মানে হাসির কথাবার্তা নিয়ে আসে এই ক্যারেক্টারদের জন্য, এই নাটকের ভেতরে যে ক্যারেক্টার তাদের জন্য, আবার আমরা যারা অডিয়েন্স, যারা পড়াশোনা করতেছি এই নাটকটা, তাদেরকে অনেক হাসি তামাশা দেয় আর কি। এই বা একটা কমিক রিলিফ দেয় এই টাসিস্টন। ইন আর্ডেন লাভ ফ্লোরিশেস। এই আর্ডেনের ভেতরেই ভালোবাসা প্রস্ফুটিত হচ্ছে। মেনি কাপলস কাম টুগেদার ইন দ্য ফরেস্ট। অনেক কাপল তারা এই ফরেস্টের ভেতরেই তোমার মানে কি বলে এটাকে, দেখা সাক্ষাৎ হয় তাদের। যেমন আমরা দেখবো রোজালিন্ড, অরল্যান্ডো, তারপরে অরল্যান্ডোর যে ভাই, ভুলে গেলাম বদমাসটার নাম কি, অলিভার। অলিভার। অলিভারের সাথে সিলিয়া, তারপরে টাসিস্টন অড্রি, তারপরে আমরা যদি বলি যে ওইভাবে যে গ্যানিমেড এবং আরেকটা কি যেন মহিলা ছিল যে গ্যানিমেডের প্রেমে পড়েছিল, তো অড্রি মনে হয়। যাই হোক এদের না, ফিবি, ফিবি মনে হয়, সিলভিয়াস ফিবি। এই ফিবি আবার গ্যানিমেডের প্রেমে পড়েছিল। তো এদের কথা বলা হচ্ছে যে অনেকগুলো কাপল তারা এই জায়গায় একত্রিত হয়েছে। অ্যাপার্ট ফ্রম অরল্যান্ডো অ্যান্ড রোজালিন্ড, রোজালিন্ড এবং অরল্যান্ডো ছাড়াও অন্যান্য কাপল যেমন সিলভিয়া, ফিবি, টাফিস্টন, অড্রি, তারাও তাদের ভালোবাসাটা এই বনের ভেতরে খুঁজে পেয়েছে। দ্য ন্যাচারাল সেটিং অফ দ্য ফরেস্ট নার্চার্স দেয়ার ফিলিংস অ্যান্ড হেল্পস রিজলভ মিসআন্ডারস্ট্যান্ডিং। এই ন্যাচারাল পরিবেশটা, আহ, এই যে এই ফরেস্টের ভিতরে যেটা রয়েছে, এটা তাদের ফিলিংসটাকে যেন নার্চার করেছে, যত্ন নিয়েছে, এবং তাদেরকে হেল্প করেছে তাদের ভেতরে যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো রয়েছে এগুলোকে সমাধান করার ক্ষেত্রে, রিজলভ করার ক্ষেত্রে। দ্য ফরেস্ট সার্ভস অ্যাজ এ ব্যাকড্রপ অফ ফর রোম্যান্স। এই ফরেস্টটা রোম্যান্সের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে যেন কাজ করেছে, একটা ব্যাকড্রপ হিসেবে যেন কাজ করেছে। অ্যালাউইং লাভ টু গ্রো ন্যাচারালি। এবং ভালোবাসাটা যাতে এই লাভারদের ভেতরে গ্রো করে ন্যাচারালি, প্রকৃতিগতভাবে, এটাকেও অ্যালাউ করেছে। অ্যাওয়ে ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ দ্য কোর্ট। এবং কোর্টের যে রেস্ট্রিকশন গুলো রয়েছে সেগুলো থেকে দূরে রেখে, অর্থাৎ কোর্টের রেস্ট্রিকশন গুলো থেকে দূরে রেখে এখানে এই নাটক বনটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করে এই লাভারদেরকে ন্যাচারালি গ্রো করতে হেল্প করেছে। At the end of the play, the characters who had sought refuge in the forest returned to the court. বলতেছে এই নাটকের শেষে গিয়ে আমরা দেখবো যে যে ক্যারেক্টাররা যারা আশ্রয় নিয়েছিল এই ফরেস্টের ভেতরে তারা আবার রাজপ্রাসাদে ফিরে যাচ্ছে। However, they are changed by their experience in forest in Arden. যাই হোক তারা এখন পরিবর্তিত, তারা পরিবর্তন হয়ে গেছে তাদের ভেতরে। তারা আহ, তাদের অভিজ্ঞতা যেটা এই আর্ডেনে, সেইটাতে তারা পরিবর্তন হয়ে গেছে আর কি অনেক। ডিউক সিনিয়র ইজ রিস্টোরড টু পাওয়ার অ্যান্ড দ্য লাভার্স রিটার্ন টু দ্য কোর্ট টু লিভ দেয়ার লাইফ। রিস্টোর, ডিউক সিনিয়র, তার ওই যে ভাই, ফ্রেডারিক নাকি নাম, ও এই ধাওয়া করতে আসে হচ্ছে ডিউক সিনিয়রকে, ধাওয়া করতে এসে ফরেস্টে আসার পরে সে এক সন্ন্যাসীর সাথে তার দেখা হয় এবং এখানে এসে সেও ভালো হয়ে যায় এবং সে সন্ন্যাসী হয়ে যায়। এবং তারপরে তার ভাইকে সে, তার যে বড় ভাই ডিউক সিনিয়র, তাকে সে তার রাজ্য ফিরিয়ে দেয়। তো বলা হচ্ছে যে ডিউক সিনিয়র সে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় এবং সে তার যে কোর্ট লাইফ সেখানে সে আবার ফিরে যায়। এছাড়াও এই যে লাভাররা যারা রয়েছে তারাও কোর্ট লাইফে ফিরে যায়। অরল্যান্ডো, অলিভার, সিলিয়া এবং রোজালিন্ড এরা ফিরে যায়। দ্য ফরেস্ট দো টেম্পোরারি লিভস এ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ক্যারেক্টার। বলতে এই ফরেস্টটা যদিও অল্প সময়ের জন্য তারা সেখানে যায়, কিন্তু তারপর এই ক্যারেক্টারদের উপরে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, মানে সক্ষম হয় এই ফরেস্টটা।
The harmony and peace they found in Arden stay with them as they go back to the court. যে হারমোনি এবং শান্তি, শান্তি এবং সমন্বয় বা সুসামঞ্জস্যতা যেটা তারা পেয়েছে এই আর্ডেনের ভেতরে, এইটা তারা তাদের সাথে করে নিয়ে যায় তাদের রাজপ্রাসাদে। দে হ্যাভ লার্নড ভ্যালুয়েবল লেসন্স অ্যাবাউট লাইফ, লাভ অ্যান্ড নেচার। তারা অনেক মূল্যবান জিনিস শিখতে পেরেছে জীবন সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে এবং নেচার সম্পর্কে। ইন কনক্লুশন, দ্য ফরেস্ট অফ আর্ডেন প্লেস এ ক্রুশাল রোল ইন অ্যাজ ইউ লাইক ইট। উপসংহারে আমরা বলতে পারি যে এই অ্যাজ ইউ লাইক ইট এর ভেতরে এই ফরেস্ট অফ আর্ডেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইট সার্ভস অ্যাজ এ প্লেস অফ ফ্রিডম। এটা একটা ফ্রিডমের জায়গা হিসেবে কাজ করেছে, ট্রান্সফরমেশন পরিবর্তনের জায়গা হিসেবে কাজ করেছে, এবং লাভ ভালোবাসার জায়গা হিসেবে কাজ করেছে। ক্যারেক্টার্স ফাইন্ডস পিস, উইজডম অ্যান্ড পার্সোনাল গ্রোথ ইন দ্য ফরেস্ট। এখানকার যে ক্যারেক্টার গুলো এই নাটকের, তারা ফরেস্ট অফ আর্ডেনে শান্তি পেয়েছে, এখান থেকে শিক্ষা বা জ্ঞান পেয়েছে, এবং এদের পার্সোনাল যে ডেভেলপমেন্ট, পার্সোনাল যে গ্রোথ, সেটাও হয়েছে ফরেস্টে। দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য কোর্ট অ্যান্ড দ্য ফরেস্ট হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ নেচার, সিম্পলিসিটি অ্যান্ড অনেস্টি। বলতেছে যে কন্ট্রাস্টটা তৈরি করা হয়েছে, যে পার্থক্যটা দেখানো হয়েছে রাজপ্রাসাদ বা কোর্ট এবং এই বনের মধ্যে। এটা হাইলাইট করে, যে এটা তুলে ধরে যে নেচারের গুরুত্ব রয়েছে, সিম্পলিসিটির গুরুত্ব রয়েছে, এবং অনেস্টি বা সততার গুরুত্ব রয়েছে। The forest allows the characters to become better version of themselves before they return to the court. এই ফরেস্টটা এই ক্যারেক্টারদেরকে তাদের বেটার ভার্সন হতে হেল্প করেছে এই রাজপ্রাসাদে ফিরে যাওয়ার আগে। মানে রাজপ্রাসাদ থেকে আসার পরে তারা এখানে আগেকার যে তারও ভালো হয়েছে, বেটার ভার্সনে পরিণত হয়েছে, এবং এরপরে তারা আবার যখন রাজপ্রাসাদে ফিরে গেছে অনেক ভালো হয়ে। হোয়ার দেয়ার নিউ আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ উইল হেল্প দেম লিড বেটার লাইফ। যেখানে তাদের নতুন বোঝাপড়া তাদের নিজের জীবন নিয়ে, এটা তাদেরকে আরো বেটার লাইফ লিড করতে হেল্প করবে। যাই হোক, এই হচ্ছে আমাদের প্রশ্নটা টোটাল। এখন আমরা একটা করে প্রশ্ন পড়বো, ক্লাস আমাদের একটু করে ছোট হবে, কিছু করার নাই, দুইটা পড়লে বেশি হয়ে যাবে তোমাদের জন্য, তোমরা সেকেন্ড ইয়ার তো। তো এখন বলো তোমাদের কারো কোনো প্রশ্ন জানার থাকলে কোনো কিছু এই এই প্রশ্নের ভেতর থেকে, তাহলে আমি সেটা নিয়ে একটু ডিসকাস করি। স্যার, এই ড্রামাতে কি হচ্ছে সব ক্যারেক্টার গুলাই ইম্পর্ট্যান্ট? মানে এই ড্রামা থেকে যে কোনো প্রশ্ন এলে মোটামুটি কোন কোন ক্যারেক্টার গুলা ফুটিয়ে তুলতে হবে? সবগুলোই এখানে এইভাবে, এই যে মানে যে এখানে কয়েকটা ক্যারেক্টারের কথা বলা হলো, মানে এটা প্রশ্নের উপরে বেস করে ওটা বলতে হবে। যখন যদি বলে যে এখানকার রোমান্টিক অ্যাটমসফিয়ারের সম্পর্কে যদি বলে, যেমন আমরা যদি এখানে দেখি, সাজেশনে দেখি যে ডিসকাস শেক্সপিয়ার ট্রিটমেন্ট অফ লাভ, তাহলে এখানে সবগুলো যে কাপল ছিল তাদের ভালোবাসাটাকে এখানে উল্লেখ করতে হবে। শুধু তাই না, এখানে এই ভালোবাসার কথা উল্লেখ করতে গিয়ে আবার ওই যে আহ, দুই কাজিনের ভেতরে যে ভালোবাসাটা, হচ্ছে শিলিয়া এবং রোজালিন্ড, এটাকে উল্লেখ করতে হবে। তারপরে বাবা মেয়ের মধ্যে যে ভালোবাসা, এটাকে উল্লেখ করতে হবে। তো স্যার, সেটাই তো বললাম, মানে অলিভার অরল্যান্ডো মানে সবাই থেকে শুরু করে সবারই হচ্ছে পার্টনার আছে। তো হ্যাঁ, হ্যাঁ, সবার কথাই একবার হলেও মানে রিপিট মানে উল্লেখ হ্যাঁ, করতে হবে যে হ্যাঁ, এখানে উল্লেখ তারা করতে তারা হবে। ইনক্লুড আছে। মানে হ্যাঁ, সেটাই বলতেছিলাম, তাহলে তো ঘুরিয়ে ফিরিয়ে সব ক্যারেক্টার গুলাই আসবে। হ্যাঁ, সব ক্যারেক্টার গুলোই আসবে। সেটাই বলতেছিলাম, এখানে তো ক্যারেক্টারটা অতিরিক্ত, অন্যগুলাই তাও এতগুলা হচ্ছে দরকার হয় না। প্রোটাগনিস্ট আসল গুলা দিলেই হয়ে যায়, কিন্তু এটাই মানে সবগুলাকেই দিতে হবে হ্যাঁ, কম সবগুলোকে বেশি। দিতে হবে। আর এখানে উম, এই জিনিসগুলো আসলে কি এখন আমাদের এই সময়টাতে এসে আমাদের মনে হয় যে এই জিনিসগুলো আরে এমন কি, টিকটক ফেসবুক বা এই যুগে এসে, বাট তখনকার যুগ তুলনায় মানে আজ থেকে 500 বছর আগে চিন্তা করো, এই রকমের রোমান্টিক নাটক এরকমের ইয়ে কত বিখ্যাত, মানে অ্যাজ ইউ লাইক ইট যে কত বিখ্যাত, এটা আমরা নিজেরা চিন্তা করতে পারি না ওই সময়ের তুলনায়। মানে যুগের তুলনায় এটা যে এত আধুনিক একটা রাইটিং, দেখো এখনো মিলে যাচ্ছে যেন সবকিছুর সাথে সব। ওই যে গাছের বাকলে, তোমরা এই যুগটা পাওনি, হ্যাঁ আমরা পেয়েছি, 2000 সালের আগের হ্যাঁ, যুগ। এটা তখনকার মানুষ মানে বুঝতে পেরেছে যে কতটা কি, মানে হ্যাঁ, আমাদের মধ্যে এতটা এফেক্ট করবে না। হ্যাঁ, এফেক্ট পড়ে না, ওই তো।
এই যে গাছের বাকলে যে নাম লেখা গাছের পাতায়, ধরো এখনো তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখতে পাও, ধরো লিখে দিয়েছে A+B, হ্যাঁ, এ তে আবুল, বিতে আমাদের কাছে এখন এই বিষয়টা মানে হাস্যকর আমাদের লাগে কাছে এগুলো যে হাস্যকর। এখনকার সময় এটা বাট কি। ঠিক, ঠিক এই জাস্ট আজ থেকে 30 বছর আগেও আমরা যখন মানে ইয়াং ছিলাম, 10-12 বছর বয়স আমাদের যখন ছিল, তখন আমরা দেখে ভাবতাম উরি বাবা এটা বিশাল কিছু, এটা নিয়ে মামলাও মানে হয়েছে বা এটা স্যার নিয়ে। 2010 সাল পর্যন্ত মোটামুটি এগুলা সবই ঠিকঠাক ছিল, হ্যাঁ, সবাই এটা কি এভাবেই দেখেছে। বাট 10-এর পরে থেকে মানে এই যে একটু বেশি আধুনিক হতে লাগলো, মানে তারপর থেকে এগুলা পুরাটাই হাস্যকর হিসেবে হ্যাঁ, লাগে আর কি। হাস্যকর হাস্যকর লাগে। আগে মানে যখন আমরা তখনকার হলে তাহলে আমরা হচ্ছে উত্তরগুলো আরো সুন্দর করে লিখতে পারতাম, নিজের মধ্যে থেকেও অনেক রকম কথা বেরিয়ে আসতো। হ্যাঁ, কথা কিন্তু বের এখন হয়ে তো আসতো। মানে আমাদের মধ্যে এফেক্টই করে না, আমরা আর মানে নিজে থেকে কি লিখবো, যা পড়ে যাই সেটাই আর কি লিখতে হয়, সেটা বেস করেই লিখতে হয়। সেটাই, ওইটাই মানে আমাদের, আমরা তো এই যুগের যারা, তাদের ভেতরে ধরো এত টেনশন কাজ করে। তোমরা একটু চিন্তা করো যে আমরা যখন কোনো একটা কিছু পড়তে যাই, আমার মনে হয় যারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, কি কমেন্ট আসছে, কি লাইক আসছে, কয়টা কি হলো, ইউটিউবে এটা করলাম ওটা করলাম, ওই মুভি সেই মুভি, হ্যাঁ, নেট নাই, এটা সেটা, কত চিন্তা। আগেকার যুগের মানুষের ভেতরে তো এত কিছু ছিলই না, এত নলেজই ছিল না, তাই না? ওই দিন শেষে পত্রিকা একটা দুইটা পড়লে পড়তো, না পড়লে না পড়তো, বেশিরভাগ মানুষ মূর্খ ছিল, পত্রিকাও পড়তে পারতো না। হ্যাঁ, তো এত টেনশনও ছিল না। তো সেই যুগে এগুলো তাদের এন্টারটেনমেন্ট ছিল। তখন তো ধরো টিভিও নাই, কোনো যন্ত্রই নাই। আজ থেকে 500 বছর আগে কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে, কোনো কিছু স্বয়ংক্রিয় কোনো যন্ত্রই নাই। তাহলে ওই যুগটাতে এই এই নাটকগুলোই ছিল একমাত্র তোমার এন্টারটেনমেন্টের জায়গা। তো তখন এটা অনেক বিখ্যাত একটা নাটক, অ্যাজ ইউ লাইক ইট। এই যে কিং এডিপাস, চিন্তা করে, এটা 2500 বছর, এটা তো 500 বছর, কিং এডিপাস 2500 বছর আগেকার। তাহলে ওই সময় তো আরো অনেক বেশি। তো এগুলো কত বিখ্যাত রাইটিং, যেটা এই যুগে এসেও আমরা পড়তেছি, মনে স্যার ভাল লাগতেছে আমাদের। বিখ্যাত বলেই তো মানে এখনো এগুলা ইনক্লুড আছে, এগুলা বাদ দেয়া হয় নাই, যদি ওইরকম না হতো তাহলে তো বাদ দিয়েই ফেলতো। হ্যাঁ, সেটাই। এবং এগুলো চেঞ্জও হয় না। এই ইডিপাস আমরা আমরা মনে হয় ছোটবেলাতে এই কাহিনীগুলো শুনতাম, পরে গিয়ে দেখতেছি যে এই ইয়েতে পাচ্ছি। আচ্ছা, তারপরে ওই যে এসোপের গল্পগুলো, হ্যাঁ, ওই যে মোরাল লেসন যেগুলো থাকে, এসোপের গল্পগুলো পড়ে দেখবা যে কত আগে এসব লিখে গেছে, কিন্তু এগুলো স্যার এগুলা সারা জীবনই থাকবে, সারা পৃথিবী জীবনই যতকাল থাকতেছে। থাকবে এগুলা ততকালই থাকবে, এগুলা আর চেঞ্জ হবে না। ওই তো। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, কি বলছে, অ্যাজ ইউ লাইক ইট এ কে কি কি থিম আসে, ইট কে কি কি থিম মানে কি কি থিম আসে এটা বলতে চাচ্ছো তো? এটা দেখো আমি ওই যে ইয়ে দিয়েছি তোমার, কি কি আসে বলতে, এটা তুমি এই যে এখানেই পাবা। এই প্রশ্নগুলো কি ধরনের প্রশ্ন হয় এটা পাবা, এখানে শর্ট গুলো পাবা। আরো যে বিষয়টা সেটা হচ্ছে এই যে বিগত সালের কোশ্চেন পাবা, এই যে লাস্ট এক্সামের কোশ্চেন, তার আগের বছরের কোশ্চেন, এই দুটো পাচ্ছো। এই যে 20 সালের কোশ্চেন এটাও পাচ্ছো। এগুলোতে তোমরা দেখে নিতে পারবা, যে জেনে নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে থিমের কথা যদি বলো, আমি যে ইয়ে দিয়েছি, লেকচার শিট দিয়েছি, সেখানে থিমগুলো পাবা। লেকচার শিট যদি না পেয়ে থাকো তাহলে আমাকে জানিও, আমি ওইটা আবার আপলোড করব। লেকচার শিটগুলো আপলোড করবো, তাহলে ওইগুলো তো তোমরা আবার পেয়ে যাবা। এবং ওইগুলো ইয়েতে দিব, এই যে হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও, তাহলে আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো, হোয়াটসঅ্যাপে স্যার গ্রুপেই দিব আমাদের আমি। পোয়েট্রি কবে থেকে শুরু করবেন? পোয়েট্রি তো প্রশ্ন পড়া তো, এই যে হ্যাঁ, এটা শেষ হওয়ার পরে শুরু করে দেবো। ওই হিস্ট্রির পরে পোয়েট্রিটা একটু দেখার মতো, ড্রামাটা অতটা না। না, ড্রামাটাও দরকার আছে, তুমি তুমি আগে থেকে পড়তেছো তাই তোমার মনে হচ্ছে যে এটা ইজি, হ্যাঁ মানে আমি শেষ করে ফেলছি তো, ওই এই জন্যই। জন্য এতটা লাগে না আর কি। এটা, পোয়েট্রি অতটা লাগে না, কিছু কিছু কবিতায় লাগে। এই হিস্ট্রিটাও মোটামুটি আর কি। হ্যাঁ, দেখি পড়তে থাকে, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর সবই তো টাচ করবো। কবে ডেট দিবে সেদিন থেকে একটু বেশি আর কি সময় দিব, এখন অতটা দিতেছি না কারণ সেই ভুলেই যাব। এই নভেম্বর ডিসেম্বরেই হবে হয়তো বা। স্যার ও- ফার্স্ট ইয়ারের ডেট দিলে একটা ধারণা চলে আসে, বাট দিচ্ছে না তো। হুম, এখন যে অবস্থা, এই অবস্থায় ডেট দিয়ে, ওই যে এখনো আবার ওই যে ফর্ম ফিল আপেরই ক্যাম্পাস টাইম সব এক্সটেন্ড খুলে করতেছে। ফেলছে, মানে সবকিছুই শুরু করে ফেলছে মোটামুটি। শুরু করছে কিন্তু
আহ, ওই যে যেমন ধরো শুরু করছে কোনটা, ওই আহ, যে ফর্ম ফিল আপটা ছিল সেটাই আবার এক্সটেন্ড করতেছে, সেই টাইমটাই এক্সটেন্ড করতেছে। আবার স্যার আমাদেরটা তো বাকি পড়ে আছে, আমাদেরটা তো আবারও ডেট বাড়াবে, কখনো তো হ্যাঁ, হয়ই নাই যে তোমাদেরটা আবার একবারে ডেট কোনো কিছু বাড়াবে। হয়েছে। তো আমাদেরটাও ডেট বাড়ালে কমপক্ষে 15 দিন ডেট তো বাড়াবেই। তো ওইখানেও হুম আরো পিছিয়ে গেল, সেই ঘুরে ফিরে হচ্ছে সামনের বছরটাতেই চলে যাবে। এর আগের বছরও তো হিস্ট্রির পরীক্ষাটা ওই যে জানুয়ারিতে পড়ে গেছিল, হুম জানুয়ারি হুম। পর্যন্তই চলে গেছিল সেকেন্ড ইয়ার, এইবারও সেমই হবে। হ্যাঁ, ওরকমই একটা ইয়ে হবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, ভালো থেকো। আমরা আবার সামনের দিনে ক্লাস করবো। ওকে, আল্লাহ হাফেজ।